প্রত্যেকটা মানুষের যেমন একটা সহ্যের সীমা থাকে, সেরকম অতি পরিবাহীরও একটা সহ্যের সীমা আছে। একটা সংকট উষ্ণতাতে এসে পৌঁছালেই এই অতি পরিবাহী আর পারে না, সে কি করে, আর একটা উষ্ণতা বাড়ালেই, আমি যদি বাড়াই তখন কি করে, এ তার রোধকে বাড়াতে পারে। হাই, আমি রিজওয়ানা। তো মাধ্যমিক 2026-এর জন্য চলতরিতের প্রথম পার্ট আমি অলরেডি দিয়ে দিয়েছি। এই পার্টটা দেখার আগে ওই পার্টটা দেখো। আগের লেকচারে শেষ করেছিলাম একটা গ্রাফ দিয়ে, একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেখানে শুধুমাত্র একজনেরই আমি উত্তর পেয়েছি, আর কারোর উত্তর পাইনি। তার মানে পুরো ভিডিওটা তোমরা দেখো না, এখান থেকে এটা আমি বুঝতে পারছি। তো সেই উত্তরটা সে ঠিক দিয়েছিল। এই গ্রাফটা আমি দিয়েছিলাম আই ভি লেখচিত্র, যেখানে দুটো গ্রাফ R1 আর R2 জিজ্ঞেস করেছিলাম কোন রোধটা বেশি হবে, এটা জিজ্ঞেস করেছিলাম। তো এই গ্রাফটার নতি হচ্ছে এটা, আর এই গ্রাফটার নতি হচ্ছে এটা। কার নতি বেশি, কে বেশি কোন করে রয়েছে? R1 এই গ্রাফটা, আর এই গ্রাফটা কোনটা কম, কারণ নতি R1 এর বেশি নতি R2 এর ক্ষেত্রে, মানে গ্রাফের ক্ষেত্রে। আর আমরা কি জানি, আইভি লেখচিত্রের নতি সমান 1/R। রোধ কার বেশি হবে, উল্টে যাবে এটা, রোধ বেশি হবে R2। আমি বেশি বোঝাবো না, আগের লেকচারটা দেখবে। এবার রোধ জিনিসটা কি, আমি কি বললাম, কোন পরিবাহীর মধ্যে, বলেছিলাম আগের লেকচারে, পরিবাহীর মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনের প্রবাহের ফলে তড়িৎ প্রবাহ হয়। তো এই মুক্ত ইলেকট্রন এর চলার পথে বাধা আসবে। পৃথিবীর প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা জিনিসের চলার পথে বাধা আসবেই, এটা গ্যারেন্টি। সেরকম ইলেকট্রনের যাওয়ার পথেও বাধা আসবে, সে বাধাটাকে বলা হচ্ছে রোধ। এই রোধটা কিসের উপর নির্ভর করছে? একটা পরিবাহীর দৈর্ঘ্য, ক্ষেত্রফল, পরিবাহীটা ধরো এটা হলো পরিবাহী, এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই বরাবরতে যাবে, এই বরাবর ইলেকট্রনটা প্রবেশ করে যাবে, একটা পাইপ ভাবো। আর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল আর উষ্ণতা, পরিবাহীটা কি জিনিস দিয়ে তৈরি তার উপর। তো চারটা জিনিসের উপর নির্ভর করছে। তো পরিবাহীর দৈর্ঘ্যের উপর কিরকম, মানে পরিবাহীর দৈর্ঘ্য বাড়ালে রোধ বাড়বে না কমবে, তোমরাই বলো। হ্যাঁ, পরিবাহী যদি দৈর্ঘ্য বাড়ায় তাহলে রোধ বাড়বে, কারণ ইলেকট্রনকে বেশি পথ অতিক্রম করে যেতে হচ্ছে, বেশি পথ, বেশি বাধা, বেশি রোধ। তাহলে আর কিসের সঙ্গে সমানুপাতিক? দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, পরিবাহীর দৈর্ঘ্য। এবার এটাকে আমি মোটা করে দিলাম। তাহলে একটা ইলেকট্রন যেভাবে যাচ্ছিল, অনেকগুলো ইলেকট্রন প্রবাহ হবে, একটা মোটা মোটা করে দিলে অনেকগুলো ইলেকট্রন প্রবাহ হলে কি হবে, তড়িৎ প্রবাহ বেশি হবে, বাধাটা কম হবে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। এবার এই 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন, দুটো ইকুয়েশন থেকে আমরা কি পাবো, আর সমানুপাতিক L/A। সমানুপাতিক চিহ্ন ওঠাও, আর সমান ধ্রুবক আছে যেটা রো দিয়ে লেখা হয়, রো L/A। তাহলে আমি কি সমীকরণ পেলাম, আর কি ফর্মুলা পেলাম, সমান রো ইন্টু L/A। এখানে এটা কি, এটা কি, এটা কি জানো, রোটা হচ্ছে রোধাঙ্ক বলা হয়, যেটা পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে। এই রোধাঙ্কের পরিবর্তন তুমি এইগুলো, যদি কোনো পরিবাহীর রোধ, যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য বাড়াও, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়াও, তার কি রোধাঙ্কের কোনো পরিবর্তন ঘটবে? রোধাঙ্ক বলেছি, রোধ বলিনি। কোনো পরিবর্তন ঘটবে না। কিসের পরিবর্তন ঘটবে? রোধে। রোধ জিনিসটা কি, রোধাঙ্ক জিনিসটা কি? রোধ তো বাধা, আর রোধাঙ্ক শুধুমাত্র পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে। ঠিক যেমন তোমাকে যদি আমি বকাঝকা করি, তোমাকে যদি আমি ধরে পেটাই, তাহলে তুমি আলাদা রকম রিয়াকশন দেবে। তোমার পাশের আরেকজন বন্ধুকে যদি আমি পেটাই, বকি, সে আলাদা রকম রিয়াকশন দেবে, প্রতিক্রিয়া দেবে। তুমি ধরো কিছু মনেই করলে না, হেসে উড়িয়ে দিলে, তোমার পাশের বন্ধুটা ধরো আমার এই বকাতে, আমার এই পেটানোতে ইগো হার্ট হয়ে গেল তার, এবং সে আর পড়তে এলো না, সে আর পড়লোই না, সে পড়া ছেড়ে দিল, এবং মানে আমার উপর রেগে রইলো। তাহলে তার প্রতিক্রিয়া আলাদা, তোমার প্রতিক্রিয়া আলাদা। এটা কিসের উপর নির্ভর করছে? তোমার দুটো আলাদা আলাদা মানুষ, তাই। ঠিক সেরকম এটা ধরো তামার পরিবাহী, এটা ধরো পিতলের পরিবাহী। তাহলে মানে তার তার তাহলে দুটোর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ হচ্ছে,
দুটোর ক্ষেত্রে কি ইলেকট্রনের বাধা একই বাধা পাবে? বাধা পাবে না। এ ধর বেশি বাধা দিচ্ছে, এ ধর কম বাধা দিচ্ছে, কারণ দুটো প্রকৃতি আলাদা। সেরকম রোধাঙ্ক কিসের উপর নির্ভর করে? পরিবাহীর প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে রোধ কিসের উপর নির্ভর করছে? পরিবাহীর দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তাপমাত্রা, তাপমাত্রাটা বোঝাচ্ছে কোনো বলিনি, আর পরিবাহীর উপাদান। পরিবাহীর উপাদান বলতে এই যে তামা হলে আলাদা হবে, পিতল হলে আলাদা হবে। তাপমাত্রার উপর কিভাবে নির্ভর করছে? এর আগের লেকচারে আমি বলেছিলাম একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে, যার মধ্যে প্রোটন থাকে, নিউট্রন থাকে, তার চারিদিকে ইলেকট্রন ঘুরপাক করে কক্ষপথে। সর্ববহিঃস্থ কক্ষে ইলেকট্রনকে আমি মানে একে বার করা সহজ, এদের মধ্যে আকর্ষণ বলটা কম, কিন্তু এ যদি বেরিয়ে যায় এর মাথাতে প্লাস আসবে, আর এই মুক্ত হয়ে গেল, আর এই মুক্ত ইলেকট্রনই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাই তো? এবার পরিবাহী তো পরমাণু দিয়ে তৈরি, সেই পরমাণুটা রয়েছে আর ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে। যখন আমি উষ্ণতা বাড়াবো, আমরা সবাই জানি পদার্থের কণার ছোটাছুটি বেড়ে যায়, গতিশক্তি বেড়ে যায়। গ্যাসের আচরণে পড়েছিলাম, সেরকম কঠিনেরও হয়, তরলেরও হয়, কিন্তু তাদের ছোটাছুটির পরিমাণটা কম হয়, গ্যাসের ক্ষেত্রে বেশি। যখন এ ছুটবে, এ লাফাবে, তাহলে এই ইলেকট্রনটা যখন, ধরো এটা একটা তার, এটা তার ধরো, এখানে এটা রয়েছে, এই জিনিসগুলো রয়েছে, এ ধর ক্রমাগত লাফাচ্ছে উষ্ণতা বাড়ানোর জন্য, যে ইলেকট্রন এই পথে যাবে, তাহলে বাধা পাচ্ছে না। তাহলে উষ্ণতা বাড়ালে কি হচ্ছে? কোনো পরিবাহীর রোধ বাড়ে। কেন বাড়ে বোঝাতে পারলাম? এই চারটা জিনিসের উপর নির্ভর করে। কি কি? দৈর্ঘ্য, ক্ষেত্রফল, পরিবাহীর উপাদান এবং তাপমাত্রা। এবার রোধাঙ্ক জিনিসটা বললাম পরিবাহীর প্রকৃতির উপর নির্ভর করে। রোধাঙ্ক জিনিসটা কি? দেখো, এখান থেকে আমি কি পেলাম? আর সমান রো এল বাই এ। আমি রো এর সংজ্ঞা বার করতে চাইছি, তো রোটাকে একদিকে রাখো, বাকিগুলোকে এদিকে ট্রান্সফার করো, আর এ বাই এল। তাহলে এর সংজ্ঞা মুখস্থ করতে হয় না, কিভাবে মনে রাখতে? এর সংজ্ঞা আমি লিখবো, তাই তো? আর এ বাই এল বেরোচ্ছে, তাহলে এটাকে এক ধরো, এটাকে এক ধরো, তাহলে রোধই হবে রোধাঙ্ক। মানে কোন পরিবাহীর দৈর্ঘ্য যদি 1 একক হয়, প্রস্থের ক্ষেত্রফল যদি 1 একক হয়, তাহলে এই পরিবাহীর রোধই হবে এই পরিবাহীর রোধাঙ্ক। এটা হলো সংজ্ঞা। কি হলো? একক দৈর্ঘ্যের কোন পরিবাহী, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থের ক্ষেত্রফল যুক্ত কোন পরিবাহীর রোধই হলো ওই পরিবাহীর রোধাঙ্ক। ডান? বেশ, রোধাঙ্কের একক পড়বো, তার আগে রোধের এককটা বলি। রোধের একক হচ্ছে এসআই তে, এটাকে মুছি, এভাবে লেখা হয় ওহম দিয়ে, আর সিজিএস ও ওহম বলা হয় রোধের একক। এবার রোধাঙ্কের একক কি হবে? এসআই এবং সিজিএস এর রোধাঙ্ক সমান কি? আর এ বাই এল, মানে রোধের একক, ক্ষেত্রফলের একক বাই দৈর্ঘ্যের একক। তাহলে এখান থেকে আমি এর এককটা বার করতে চাইছি, আমি এখানে করছি। রোধের একক কি? ওহম। ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। দৈর্ঘ্যের একক কি? মিটার। কেটে গেল, কি পড়ে রইলো? ওহম মিটার এসআই তে, তাহলে ওহম মিটার। আর সিজিএস কি হবে? ওহম সেন্টিমিটার। ওহমটা একই থাকবে, মিটারটা সেন্টিমিটার হয়ে যাবে। বেশ, উদাহরণ কে বল। এবার আমি তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং আসছে সাধারণত, খুবই চোখে দেখা একটা প্রশ্ন। তামার রোধাঙ্ক 1.6 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার বলতে কি বোঝো? সংখ্যাটা হবো একক দৈর্ঘ্যের কোনো পরিবাহী, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থের যুক্ত কোনো পরিবাহীর রোধকে বলা হবে পরিবাহী রোধাঙ্ক। তাহলে এটা কি লিখবো? 1 মিটার দৈর্ঘ্য যুক্ত 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল যুক্ত তামার পরিবাহীর রোধ হবে এত ওহম। আরেকবার সংজ্ঞাটা মনে রাখবো, তারপরে সংজ্ঞা অনুযায়ী আমি মান বসিয়ে দেবো। কি হবে? 1 মিটার দৈর্ঘ্য যুক্ত এবং 1 মিটার স্কোয়ার প্রস্থের ক্ষেত্রফল যুক্ত তামার পরিবাহীর রোধ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁸। শোনো, লিখে নাও, এবার লিখছি না, ঠিক আছে? বেশ, এই পর্যন্ত হলো। এবার পরিবাহীকে 3টে ভাগে ভাগ করেছে, সুপরিবাহী, অর্ধপরিবাহী আর অন্তরক। অন্তরক মানে বুঝতে পারছো, যার মধ্যে দিয়ে কোনো পরিবাহী হবে না, যার মধ্যে দিয়ে কোনো ইলেকট্রনের প্রবাহ হবে না, তড়িৎ পরিবহন হবে না, তাকে বলবো অন্তরক। যেমন কাঁচ, প্লাস্টিক, কাঠ, এগুলো কিসে কিসে কাজে লাগে আমার কমেন্টে জানাবে, এর ব্যবহারটা কি অন্তরক গুলো কমেন্টে জানাবে। সুপরিবাহী এবং অর্ধপরিবাহী কি? সুপরিবাহী মানে কি আর অর্ধপরিবাহী মানে কি?
উদাহরণ কি? সুপরিবাহী মানে বেশিরভাগ ধাতুগুলি সুপরিবাহী। যদি বলি অধাতুর মধ্যে সুপরিবাহী উদাহরণ দাও, তাহলে বলবো গ্রাফাইট, এগুলো। এটা। আর অর্ধপরিবাহীর উদাহরণ হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম আর ডায়োড, এগুলো। সুপরিবাহীর মধ্যে ইলেকট্রন খুব দ্রুত হারে প্রবাহিত হয়, রোধ খুব কম, তাই সুপরিবাহী। আর অর্ধপরিবাহী মানে রোধটা একটু বেশি, এর তুলনায় রোধ বেশি, বাধা বেশি। বাধা বেশি মানে কি? ইলেকট্রনের প্রবাহ কম হবে, ইলেকট্রনের প্রবাহ কম মানে তড়িৎ প্রবাহ কম। সুপরিবাহী রোধ খুব খুব কম না, কম। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধ একটু বেশি, আর এক্ষেত্রে রোধ অনেক বেশি, বাধা অনেক বেশি, চলাচলই করতে পারে না ইলেকট্রন। তাহলে উষ্ণতা বাড়ানো কমানো হলে এই সুপরিবাহী অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধের কি পরিবর্তন ঘটে? এখানে যখন আমি বলছিলাম পরিবাহী, তখন আমি কি পড়াচ্ছিলাম? বলছিলাম উষ্ণতা বাড়ালে পরমাণুগুলো লাফায়, পরমাণু এইগুলো যে ধনাত্মক আধান যে তৈরি হয়েছিল সেগুলো আর লাফাচ্ছে, ফলে ইলেকট্রনের প্রবাহ বাধা পাচ্ছে, তাহলে রোধ বাড়ছে, তাহলে তড়িৎ প্রবাহ হবে, তার জন্য ইলেকট্রন প্রবাহ দরকার। ইলেকট্রন প্রবাহ বাধা পাচ্ছে যখন উষ্ণতা বাড়াচ্ছে, উষ্ণতা বাড়ালে পরিবাহীর রোধ বাড়ে। আমি এগুলোকে মুছি। তাহলে সুপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা যদি বাড়ায়, তাহলে রোধ আর রোধাঙ্ক একই যদি দৈর্ঘ্য আর ক্ষেত্রফল এক করে দেওয়া হয়, এবং পরিবাহীর মানে তামা ছিল যেন তামায় রাখি, পিতল ছিল মানে পিতলই রাখি, মানে পরিবাহীর উপাদানটাকে যদি আমি ফিক্সড রাখি এবং দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল প্রস্থেদের যদি এক একক রাখি, তাহলে রোধ যা হবে সেই পরিবাহীর রোধাঙ্ক তাই হবে। রোধ যদি বুঝতে পারলাম, উষ্ণতা বাড়ালে রোধ বাড়ছে, রোধাঙ্ক বাড়ছে। কার ক্ষেত্রে? সুপরিবাহীর ক্ষেত্রে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয় এবং কেন হয়? উষ্ণতা বাড়ালে রোধ কমে। কেন হয়? দেখো, অর্ধপরিবাহী তোমাদের এখানে সেমিকন্ডাক্টর নাই, বাট তবে আমি বলি অর্ধপরিবাহী সিলিকন এইভাবে থাকে। অর্ধপরিবাহী কি বলেন? সিলিকন, জার্মেনিয়াম। তো অর্ধপরিবাহী কিরকম ভাবে থাকে সিলিকন গুলো? চারটা হাত, কার্বনের পরিবারের অন্তর্ভুক্ত চারটা হাত থাকবে, চারটা হাত দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত থাকবে, এটা হলো অর্ধপরিবাহী। তার মানে এক একটা হাতে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। যখন আমি উষ্ণতা কিছু দিচ্ছি না, রুম টেম্পারেচার মানে 25°C, তখন এই ইলেকট্রন গুলো বন্ধন দ্বারা যুক্ত আছে, তার মানে ইলেকট্রন মুক্ত হয়নি। মুক্ত ইলেকট্রন না হলে সে প্রবাহিত হবে না, প্রবাহিত না হলে সে তড়িৎ পরিবহন করতে পারবে না। তাই জন্য আমাকে কি করতে হবে? ইলেকট্রনকে মুক্ত করতে হবে। উষ্ণতা যদি বাড়ানো হয়, এদের ক্ষেত্রে কি হয়? বন্ধনটা ভেঙে যায়, আর বন্ধন ভেঙে গেলে একটা ইলেকট্রন মুক্ত হয়ে যাবে, একটা কি অনেকগুলো ইলেকট্রন মুক্ত হয়ে যাবে। আর মুক্ত ইলেকট্রন তো চাইছিলাম, মুক্ত ইলেকট্রন হলে কি হবে? চলবে, চললে তড়িৎ পরিবহন হবে, আর সেটাই আমরা চাই। সেই জন্য বলছে উষ্ণতা বাড়ালে যেহেতু মুক্ত ইলেকট্রনের পরিমাণ বাড়ছে, তাহলে তড়িৎ পরিবহন বাড়ছে, আর তড়িৎ পরিবহন বাড়ছে মানে কি? বাধা কমছে, সেজন্য তড়িৎ পরিবহন বাড়ছে। তড়িৎ পরিবহন বাড়ছে মানে বাধা কমছে, তাই উষ্ণতা বাড়ালে রোধ কমে। কার ক্ষেত্রে? অর্ধপরিবাহীর ক্ষেত্রে। বুঝতে পারলাম? বেশ, এবার আমি গ্রাফটা আঁকবো, এই তিনটের গ্রাফ। তো দেখো, আমি তিনটে গ্রাফ এঁকে রেখেছি, পরিবাহী, অর্ধপরিবাহী, অতি পরিবাহী। দেখো, পরিবাহীর ক্ষেত্রে আমি কি বললাম? উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে বা রোধাঙ্ক বাড়ে। তো এই বরাবর রোধাঙ্ক, এই বরাবর উষ্ণতাকে আমি আঁকলাম। তাহলে দেখো, উষ্ণতাকে বাড়াচ্ছে, উষ্ণতাকে বাড়ালে রোধাঙ্ক বাড়ছে, এই গ্রাফে এরকম হচ্ছে। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক কমে, ব্যস্তানুপাতের সম্পর্ক, তাই সমপরবৃত্ত গ্রাফ। আর অতি পরিবাহীর ক্ষেত্রে এই পয়েন্টটাকে বলা হচ্ছে সংকট উষ্ণতা। এই উষ্ণতার পর থেকে উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক খুব দ্রুত হারে বাড়ে। আর এত দূর পর্যন্ত উষ্ণতা বাড়ানো সত্ত্বেও রোধ কিন্তু ছিল না, কারণ এই অতি পরিবাহী, মানে একটা লিমিট আছে, সেই উষ্ণতা পর্যন্ত উষ্ণতা আমি বাড়াতে থাকলেও এই অতি পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন কিন্তু বাধা পায় না, ইলেকট্রন ঠিক চলতে থাকে, মানে কারেন্ট প্রবাহিত হয়। কিন্তু প্রত্যেকটা মানুষের যেমন একটা সহ্যের সীমা থাকে, সেরকম অতি পরিবাহীরও একটা সহ্যের সীমা আছে। একটা সংকট উষ্ণতাতে এসে পৌঁছালেই এই অতি পরিবাহী আর পারে না, সে কি করে? আর একটা উষ্ণতা বাড়ালেই, আমি যদি বাড়াই তখন কি করে?
এ তার রোধকে বাড়াতে থাকে, বাধাকে বাড়াতে থাকে, তড়িৎ পরিবাহিতা কমতে থাকে। অতি পরিবাহীর ক্ষেত্রে গ্রাফটা এরকম কেন হলো সেটা বোঝাতে পারলাম। তো এবার দেখো আমি বোঝাবো ই স্মল আর ভি মানে তড়িৎচালক বল, অভ্যন্তরীণ রোধ, বিভব, পার্থক্য, এদের মধ্যে সম্পর্ক। আবার নষ্ট ভোল্ট কি, এইখানে একটা ছোট্ট একটা গল্পের মাধ্যমে তোমাদের আমি বোঝাবো। এখানে আমি দুটো জিনিস লিখে রেখেছি, এটা আমি আগে গল্পটা বোঝাই, তারপর এখানে বোঝাবো। দেখো আমি এখানে একটা বর্তনী এঁকেছি, এটা হলো বাল্ব, এটা হলো তড়িৎ কোষ, আর এটা অভ্যন্তরীণ রোধ। বোঝাচ্ছি, গল্পটা আগে বলি। আমি এই তড়িৎ চালক বলটাকে বলছি মা বাবা। এটা আয়টা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, এটা বিভব পার্থক্য, এটাকে মা বাবা ধরেছি। আর আধান যে ইলেকট্রন প্রবাহ হচ্ছে, যার ফলে তড়িৎ প্রবাহ হচ্ছে, সে আধানটাকে ধরেছি মা বাবা, সন্তান, ছেলে মেয়ে। তাহলে ছেলে মেয়ে স্কুল যাবে বা কলেজ যাবে পড়াশোনা করতে, তার জন্য রাস্তাঘাটে চলতে হবে। দূর থেকে যদি আসে তাহলে বাসে আসতে হবে, তার জন্য টাকা খরচা করতে হবে, বা খাওয়া দাওয়া এসবে টাকা খরচা করতে হবে। তো বাবা মা জানেন যে এত টাকা খরচা হয়। তো বাবা মা তার সন্তানকে 100 টাকা দিল, এটা হচ্ছে 100 টাকাটা। ইলেকট্রন রাস্তাঘাটে যাওয়ার জন্য খরচা করেছে 99 টাকা। ঘরে এসে মা বাবাকে বললো, মা বাবা বললো 1 টাকা কোথায় গেল? দেখা গেল এই 1 টাকাটা বাড়ির ভেতরেই খরচা হয়েছে। অর্থাৎ তার একটা বোন আছে বা ছোট ভাই আছে, যে কান্নাকাটি করছিল যে আমাকে 1 টাকা দিয়ে আমি চকলেট খাবো, নাহলে তুই কলেজ যেতে পারবি না বা স্কুল যেতে পারবি না। তাহলে তার স্কুল বা কলেজ যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল তার ছোট্ট ভাই বা ছোট্ট বোন। সেটাই হচ্ছে নষ্ট ভোল্ট। সেখানে কিছু টাকা খরচা হচ্ছে, বাইরে যাওয়া আসার জন্য যে টাকা খরচা করতে হলো ছেলেটিকে, ইলেকট্রনটিকে, সেটাকে ধরেছি বিভব পার্থক্য, 99 টাকা। বাবা মা যে টাকাটা দিল সেটা ধরলাম তড়িৎচালক বল ই, যেটা বাড়িতে খরচা হলো সেটা হচ্ছে নষ্ট ভোল্ট, অর্থাৎ বোনকে দেওয়ার জন্য। তাহলে এখানে 100 টাকা সমান কি, 99 প্লাস 1, 100টা কি ধরেছি ই, 99টা কি ধরেছি ডেল্টা ভি, আর এটা নষ্ট ভোল্ট। তো ভি সমান আমরা কি জানি, আই ইন্টু রোধ। তাহলে এখানে ডেল্টা ভি সমান কি লিখতে পারি, আই ইন্টু ক্যাপিটাল আর। এই রোধে বরাবর যখন তড়িৎ প্রবাহ হচ্ছিল, আর নষ্ট ভোল্ট আই ইন্টু স্মল আর। এটা বাইরে আঁকি কিন্তু এটা ভেতরে। নষ্ট ভোল্ট কি, তড়িৎ কোষের ভেতরে বিভিন্ন রাসায়নিক দ্রব্য থাকে, তাদের মধ্যেই ইলেকট্রনকে এখান থেকে এখানে আসতে হয়, সে একটা বাধা সৃষ্টি হয়, সেই বাধাটাই হলো নষ্ট ভোল্ট। আর বাইরে যাওয়া আসার জন্য একটা বাধা থাকবে, টাকা পয়সা খরচা করতে হবে, সেটা হলো ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করি। তাহলে আমি সমীকরণটা কি পেলাম, ই সমান ডেল্টা ভি প্লাস আই স্মল আর। এই সমীকরণটা আমি পেলাম। তাহলে এখানে দেখছি ই ডেল্টা ভি, কারণ ই তার সঙ্গে সমান ডেল্টা ভি প্লাস আই স্মল আর করে, ডেল্টা ভি প্লাস কিছু একটা যোগ করে তবে তো ই আসে, তার মানে ই ডেল্টা ভি এর থেকে বেশি যখন বদ্ধ বর্তনী, কোনো এরকম নেই, মুক্ত নয়, মানে ইলেকট্রন প্রবাহ পথে কোনো রাস্তা আছে, রাস্তা বন্ধ নেই, সেক্ষেত্রে তড়িৎচালক বল বিভব পার্থক্য থেকে বেশি। যদি মুক্ত বর্তনী হয়, মানে ইলেকট্রন যদি না চলাচল করে, তাহলে ইলেকট্রনকে তার বাবা মা যে টাকাটা দেবে সেই টাকাটাই তার কাছে থাকলো, তাকে বোনকে দিতে হলো না। কারণ বোন কেন জেদ করছিল, ইলেকট্রন বাইরে যাচ্ছিল তাই জেদ করছিল যে আমার জন্য 1 টাকা দিয়ে একটা চকলেট নিয়ে আসিস। বুঝতে পারলাম? তাহলে এই গল্পটা আরেকবার, ভিডিওটা পজ করে আরেকবার রিওয়াইন্ড করে শুনে নিও। আশা করব তোমরা এই গল্পটা শুনে এই ইকুয়েশনে কিভাবে এলো, ই ইজ ইকুয়াল টু ভি এবং ই নট ইজ ইকুয়াল টু ভি, ই কখন ডেল্টা ভি এর থেকে বেশি, সেটা এই দেখে তোমরা বুঝতে পারবে। বেশ, আমি সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিলে নিতে পারো।
দেখো আমি লিখে রেখেছি রোধের সমবায় দু প্রকার সমবায় হয়, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। পার্থক্যটা কি? রোধকে এভাবে লেখা হয়, এইভাবে আঁকা হয়, এরকম খাঁজ কাটা খাঁজ কাটা। এবার শ্রেণী সমবায় মানে হচ্ছে এটা ধরো একটা রোধ, এই রোধের সঙ্গে আরেকটা রোধ যুক্ত করলাম, এই রোধের শেষ প্রান্ত এই রোধের প্রথম প্রান্ত এভাবে যুক্ত আছে, এটা হলো শ্রেণী সমবায়। সমান্তরাল সমবায় এই রোধের এই দুটো প্রান্ত এই রোধের ওই একই প্রান্ত, এরকম দেখো এ বি দুটো প্রান্ত, এই দুটো প্রান্তের সঙ্গে একটা রোধ যুক্ত রয়েছে আর নিচের রোধটাও এই দুটো প্রান্তের সঙ্গে যুক্ত রয়েছে, এটা হলো সমান্তরাল সমবায়। এবার এই সমবায়ের ছবিটা দেখো, এটা কি? এই পুরোটা হচ্ছে বিভব পার্থক্য। পুরো রোধে যাওয়ার সময় ইলেকট্রনটা যে খরচা করছে, যে বিভব নষ্ট করছে, সেটা হলো ভি। শুধু এইটুকু না, এই পুরোটা মানে ই এবং আর মিলে ই প্লাস আই আর আগে বোঝালাম, ঠিক আছে? তাহলে এটা পুরোটা ভি। আর এই এই রাস্তাতে যাওয়ার সময় এর ভি1 বিভব নষ্ট হলো বা ভি1 টাকা খরচা হলো, এই রোধের মধ্যে দিয়ে যাওয়ার সময় এর ভি2 টাকা খরচা হলো। এখান থেকে তড়িৎ কারেন্ট প্রবাহ হয় আই, সেটা দেখো দুটো রোধের মধ্যে দিয়ে সেম, মানে তড়িৎ কোষ থেকে মানে এখান থেকে যে তড়িৎ প্রবাহ মানে যে ইলেকট্রনটা বের হলো সেই ইলেকট্রনটা বা ধনাত্মক, এখানে তোমাদের বই ধনাত্মক আধান আছে, ধনাত্মক আধান এর প্রবাহ তড়িৎ প্রবাহ এই রোধ এবং এই রোধের মধ্যে দিয়ে পরিমাণটা একই, তাহলে আই হচ্ছে সমান। তাহলে শ্রেণী সমবায় কিভাবে বুঝবো? যখন দেখবো দুটো রোধের মধ্যে দিয়ে বা একাধিক রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা একই একই মানে প্রবাহ হচ্ছে। তাহলে পার্থক্যটা কি? এই বিভব নষ্ট। এই বুঝতেই পারছি এইখানে যে টাকা খরচা হচ্ছে, ধরো 10 টাকা খরচা করলো, এখানে এখানে খরচা করলো 90 টাকা, টোটাল খরচা করলো 100 টাকা, হলো? তাহলে এর মধ্যে দিয়ে 10 টাকা, এর মধ্যে দিয়ে 90 টাকা, মানে ভি1 প্লাস ভি2, আর এটা পুরোটা ভি, ভি সমান ভি1 প্লাস ভি2। এই ইকুয়েশনটা দিয়ে আমি বার করবো ওহম এর সূত্র সমান, আমরা সূত্রে কি জানি? ভি সমান আই আর, তাহলে ভি এর জায়গাতে আই আর বসাই, আই আর। এটা হচ্ছে তুল্য রোধ, আমি তুল্য রোধ বার করতে চাইছি, আই আর, এটা হচ্ছে আই আর1 আই আর2, তাহলে আই কমন নিলে আর সমান আর1 প্লাস আর2, এটা হলো তুল্য রোধ। তুল্য রোধ দুটো রোধের যোগফলে করলে আমরা বার করতে পারবো। ধরো এটা ছিল 2 ওহম, রোধের একক জানি, আর এটা ছিল 3 ওহম, এর পরিমাণ কত হবে? 5 ওহম। তো সবচেয়ে যে ছোট রোধ তার থেকেও এই রোধটা বেশি। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে রোধগুলো দেওয়া থাকে সেই রোধের সবচেয়ে যে ছোট রোধ, যার মান সবচেয়ে ছোট, তার থেকেও তুল্য রোধের মানটা বেশি হয়, কারণ যোগফল হচ্ছে। এবার সমান্তরাল সমবায় আসে, এক্ষেত্রে কোনটা সেম কোনটা আলাদা? তড়িৎ প্রবাহ দেখো, এখান থেকে আই যাচ্ছে, দুটো রাস্তা পেয়ে গেল, তাহলে এইদিকে অন্য পরিমাণ যাবে, এদিকে অন্য পরিমাণ যাবে, এদিকে ধরো I1 গেল, এদিকে যাবে I2, দুটো রাস্তা পেয়ে গেল। আর এইখানে যে বিভব পার্থক্য, এখানে বিভব পার্থক্য সমান, তার মানে দুটো রোধের দুই প্রান্তে পয়েন্ট দুটো সেম, তাই বিভব পার্থক্য সমান। তাহলে এখানে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বিভব পার্থক্য সমান। কি আলাদা? আই, তাহলে টোটাল আই গেল, ভাগ হয়ে গেল I1 I2 তে, তাহলে আই ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। এবার ওহমের সূত্র বসাও, আই সমান কি? ভি বাই আর, ভি বাই আর সমান ভি বাই আর1 প্লাস ভি বাই আর2, তাহলে এখান থেকে 1/r সমান 1/r1 প্লাস 1/r2 পেলাম। এটা হলো সমান্তরাল সমবায়ের ফর্মুলা। দুটো রোধ দেওয়া থাকে R1 R2, তাহলে সেই রোধকে যদি সমান্তরাল সমবায়ে আমি অ্যাড করি, তাহলে সেই ক্ষেত্রে তুল্য রোধ এর অনন্যক 1/r হবে 1/r1 প্লাস 1/r2। আচ্ছা, এর আগে প্রথমে পরিবাহিতা কি সেটা বলিনি। পরিবাহিতা মানে কি? বাধার উল্টো পরিবহন বেশি হবে, মানে তাহলে আর যদি রোধ হয় তাহলে পরিবাহিতা কি হবে? পরিবাহিতা হবে 1/r। আর রোধাঙ্ক যদি রো হয় তাহলে পরিবাহিতাঙ্ক কি হবে? 1/ρ, যেটাকে সিগমা দিয়ে লেখা হয়। ঠিক আছে, এই বেশি কিছু না। বেশ, তাহলে এটা হচ্ছে রোধের অননক বার করলাম। এবার দেখো 2 ওহম আর 3 ওহম নিয়েছি, তো সেক্ষেত্রে এটা কি হবে? 1/r সমান কি হবে? 1/2 প্লাস 1/3, লসাগু 6 বেরোলো, 3 প্লাস 2 কত হবে? 5/6। এটা 1/r এর মান বেরোলো, তাহলে আর এর মান কত হবে? 6/5, মানে 1 পয়েন্ট সামথিং।
তাহলে সবচেয়ে ছোট রোধ কোনটা ছিল? 2 ওহমটা ধরেছিলাম। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান সবচেয়ে ছোট রোধ এর মান অপেক্ষাও ছোট হচ্ছে। তাহলে কোন সমবায়ের ক্ষেত্রে যদি প্রশ্ন করে, কোন সমবায়ের ক্ষেত্রে সবচেয়ে ছোট রোধের মান অপেক্ষাও ছোট মান যুক্ত আমরা তুল্য রোধ পাবো? সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, কারণ এটা এভাবে যুক্ত হচ্ছে। তাই এখানে 1 পয়েন্ট সামথিং, 2 এর থেকেও ছোট। এটা এরকম প্রশ্ন আসতে পারে, তো আমরা বানিয়ে লিখতে পারবো। এখানে আমি নোটস তৈরি করছি, নোট আমি তোমাদের দিয়ে দেবো। আর এক্ষেত্রে এটা। এবার দেখো, আমাদের গৃহ বর্তনীতে সমস্ত বৈদ্যুতিক যন্ত্র আছে, তাদের শ্রেণীতে যুক্ত করা হয় নাকি সমান্তরালে যুক্ত করা হয়? কমেন্টে লেখো। সমান্তরালে, শ্রেণীতে কেন নয়? দেখো পরপর এই রোধ মানে কি? বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রের রোধ। তাহলে এখানে একটা বাল্ব জুড়ে আছে, ধরো এখানে একটা ফ্যান জুড়ে আছে, যদি এইভাবে যুক্ত করতাম তাহলে একটা এখানে ধরো একটা আছে, সুইচ আছে, সুইচটা আমি খুলে দিলাম, তাহলে দুটোই বন্ধ হয়ে গেল, আবার করলে দুটো চালু হয়ে যাবে। এটা সমস্যা। আর এখানে যদি হয় তাহলে এখানে এটার জন্য আলাদা সুইচ হবে, এটার জন্য আলাদা সুইচ হবে। এখানে যদি দুটো সুইচ করতাম কোনো অসুবিধা ছিল না। দুটো সুইচ যদি করি, একটা যদি বন্ধ করি, একটা যদি খোলা থাকে, তাহলে সবগুলোই চলবে না, ফ্যানও চলবে না আর লাইটও চলবে না। কিন্তু এইখানে দুটো সুইচ করলে, একটা সুইচ যদি আমি বন্ধ করি, একটা সুইচ যদি খোলা থাকে, তাহলে এটা চলবে না, মানে এখান থেকে তো তড়িৎ প্রবাহ হচ্ছে না, তাই না? তাহলে এইখানে যে তড়িৎ যন্ত্রটা আছে সেই যন্ত্রটা চলবে না। ধরো এখানে পাখা আছে, তাহলে পাখা ঘুরবে না। কোনটা ঘুরবে? বাল্বটা জ্বলবে। যদি আবার এটা আমি করে দিই, বদ্ধ করে দিই, আর এটা যদি মুক্ত করে দিই, তাহলে কি হবে? এটা জ্বলবে না, এটা জ্বলবে। তাহলে আমরা কি সবসময় সবগুলোকে একসাথে জ্বালাই? জ্বালাই না। একটা সময় একটা জ্বালাই, বা একটা সময় দুটো তিনটে জ্বালাই। তো তার জন্য গৃহ বর্তনীতে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। বেশ। তো দেখো, আমি এখানে লিখে রেখেছি তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। শুধু এটা বোঝাবো, তারপর আমি শেষ করে দেবো। আর এনার্জি পাচ্ছি না আমি, আজ সারাদিন প্রচুর খাটনি দিয়েছি। বেশ, এটা ধরো পরিবাহী, সবচেয়ে বড় করে মানে পরিবাহীর তারটা এখানে এঁকেছি, বড় করে দেখিয়েছি। এর আগেও একবার দেখালাম যে একটা পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে ধনাত্মক হয়ে যায় এবং ইলেকট্রনটা মুক্ত হয়ে যায়, ফলে সে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহ। তো ইলেকট্রনটা যখন প্রবাহিত হয়, এরা এমনি একটু নড়াচড়া করে, তার জন্য ধাক্কা খায়। ধাক্কা খেলে আরো বেশি নড়াচড়া করে, গতিশক্তি বাড়ে। গতিশক্তি বাড়লে উষ্ণতা বাড়ে, উষ্ণতা বাড়লে একটু গরম হয়, তারটা দেবে গরম হয়। তো সেই গরমটা কিসের উপর নির্ভর করছে? কিসের উপর নির্ভর করছে? প্রথমত বাধার উপর নির্ভর করছে, রোধ যদি বাড়ে সমানুপাতিক। ইলেকট্রন যদি বেশি প্রবাহ হয় তাহলে ধাক্কাটাও বেশি লাগবে। তড়িৎ প্রবাহ যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে হিট বেশি হবে, তাপ গরম বেশি হবে। তাহলে তড়িৎ প্রবাহের বর্গের সঙ্গে সমানুপাতিক। পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন। সম্পর্ক সময়ের উপর, কি হচ্ছে সময়। যত সময় বাড়বে তত বেশি গরম হবে, তত বেশি তড়িৎ প্রবাহ হবে, তত বেশি গরম হবে। এই তিনটি ইকুয়েশন থেকে আমরা বার করবো কি? এইচ সমানুপাতিক আই স্কয়ার আর টি, ধ্রুবক আসবে 1/j। এটাই হলো জুলের সূত্র। এই যে এটা হচ্ছে জুল এর তুল্যাঙ্ক, জুল তুল্যাঙ্ক। কি হলো আরেকবার বলি। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ কালে এই যে ধনাত্মক গুলো রয়েছে তারা কাঁপে, ধাক্কা খায়, গতিশক্তি বাড়ে, আরো আরো কাঁপে, উষ্ণতা বাড়ে। কারণ জানি গতিশক্তির উষ্ণতার সঙ্গে সরল সম্পর্ক আছে, গ্যাসের আচরণ পড়েছি। তাহলে গরম হচ্ছে, সে গরমটা কিসের উপর নির্ভর করছে? এই বাধার উপর নির্ভর করছে, এক তড়িৎ যত প্রবাহ হবে তার উপর নির্ভর করছে, আর সময়ের উপর, কত সময় ধরে প্রবাহিত হচ্ছে। তিনটি ইকুয়েশন পেলাম, তিনটে সমীকরণ পেলাম। সেই সমীকরণগুলোকে এভাবে লিখলাম, পেয়ে গেলাম এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি। সমানুপাতিক চিহ্ন উঠে গেলে ধ্রুবক আসে, সেটা হলো 1/j, সেটা হচ্ছে জুল তুল্যাঙ্ক। এই জে এর মান, জে এর একক কি হয়? এসআই তে জে এর একক নেই, তার কারণ হচ্ছে, দেখবে তোমরা 9-এ পড়েছিলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ। হাত যত ঘষবে তত বেশি হিট হয়, মানে কার্য তাপের সঙ্গে সমানুপাতিক। তারপর একটা ধ্রুবক চিহ্ন এসেছিল, ডাব্লিউ সমান জে এইচ। তো জে সমান তাহলে কি হলো? ডাব্লিউ/এইচ। এসআই তে ডাব্লিউ এর একক কি? জুল, এইচ এর একক
জুল, জুল বাই জুল এক, তাহলে এটাতে মান হচ্ছে এক আর একক নেই। সিজিএস এর কি কার্যের আর্গ তাপের ক্যালোরি, আর্গ পার ক্যালোরি মান হচ্ছে 4.2 ইন্টু 10⁻⁷। এই মানগুলো মুখস্থ করতে হবে। আর একটা ব্যবহারিক হচ্ছে সেটা হচ্ছে জুল পার ক্যালোরি, 4.2 জুল পার ক্যালোরি। এই যেটা এক নেই, এটা জুল। পরের লেকচারে আবার এখান থেকে শুরু করবো। দেখ, তাহলে এই পর্যন্ত থাক, এরপরে আমি এইটা থেকে আবার শুরু করব, ঠিক আছে? আর অঙ্ক করাবো। আজকের মতো এই পর্যন্ত থাক। কমেন্টে জানাবে কতটা বুঝতে পারলে, আর যদি মনে হয় তাকে বুঝতে পারছো না তাহলে সেটা কমেন্টে জানাবে। টাটা।